যেখানে ন্যায় বিচার থাকে না, যেখানে গণতন্ত্র থাকে না, সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটে। এই আওয়ামী লীগের সময় জঙ্গিবাদের উত্থান ঘটেছিল প্রথম। মনে পড়ে আপনাদের? সে সিলেটের কি বলে যশোরের উদিচি, তারপরে এখানে পল্টনে আমরা সিপিবির মিটিংয়ে আমরা দেখেছি, তারপরে ওই যে নববর্ষের রমনা বটমূলে আমরা দেখেছি, গোপালগঞ্জে আমরা দেখেছি গির্জায়, এবং গোপালগঞ্জে বোমাইতে দেখেছি, আরো বিভিন্ন জেলাতে হয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি। কিন্তু কোনো অপরাধী ধরা পড়ে নাই, কোনো জঙ্গি ধরা পড়ে নাই। এরা ছিল কি হরকাতুল জিহাদ না জেএমবি আর আরেকটা কি জিনিস, হরকাতুল জিহাদ। কিন্তু একটা লোককেও তারা ধরে নাই বা তাদের সাজা হয় নাই। তো তা বিএনপি যখন সরকারে আসলো, তারপরে কিন্তু আমাদের সময় যে বোমাবাজি করে নেই তা না, করেছে, কিন্তু আমরা এগুলোকে ধরেছি। আর প্রত্যেক জেএমবিকে আমরা নিষিদ্ধ করেছি। তারপরে আরেকটা হরকাতুল জিহাদ, এটাকেও নিষিদ্ধ করেছি। এবং এদের যে বড় বড় নেতা আছে, কি বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান ইত্যাদি ইত্যাদি আরো যেগুলো আছে, তাদেরকে সবকে ধরা হয়েছে। এবং আমরা তাদেরকে ধরেছি জীবিত অবস্থায় ধরেছি। কারা ধরেছে? এই র্যাব, পুলিশ, এরা মিলেই কিন্তু ধরেছে। কেন? র্যাবের মধ্যে সে মিশ্রিত আছে, ওখানে সেনাবাহিনী আছে, আর্মি আছে, নেভি আছে, সবই আছে, পুলিশ আছে, সব আছে। এরাই কিন্তু জীবিত অবস্থায় তাদেরকে ধরেছে। জীবিত অবস্থায় ধরার কারণ এটাই যে তাদের কাছ থেকে জানা, তাদের কাছে সবকিছু তথ্য বের করা, এবং সত্যি তথ্য বেরিয়ে আসবে, সেই জন্যই তাদেরকে জীবিত অবস্থায় ধরেছি। সেই রেকর্ডগুলিও আমাদের কাছে আছে। কিন্তু এই সরকার বলে যে জঙ্গি, কথায় কথায় কিছুদিন পর পর জঙ্গির ধোয়া তোলে, অমুক জায়গায় জঙ্গি এতজন পাওয়া গেছে, অমুক জায়গায় জঙ্গি এতজন পাওয়া গেছে। তারপর কি হলে জঙ্গিগুলোকে ধরে, সত্যিকারের জঙ্গি কিনে যায় না, কিছু লোক তাদের ধরা থাকে। এইগুলোকে না খেয়ে দীর্ঘদিন বন্দি করে রেখে রেখে তাদের দাড়ি টাড়ি চুল এত বড় হয়েছে, বিদ্ঘুটে একটা চেহারা হয়ে যায়। তারপরে তাদেরকে জঙ্গি বলে সামনে নিয়ে আসে। আর পুলিশের গতানুগতিক কতগুলি আছে, ওই অস্ত্র শস্ত্র সাজিয়ে টাজিয়ে সুন্দর করে এরা জেএমবি বা এরা হরকাতুল জিহাদ বা এরা অমুক, এরা হলো এই করছে, সেই করেছে, মানুষ মেরেছে, এই করেছে ইত্যাদি, এদেরকে আমরা করেছি, ধরেছি, এদেরকে এইভাবে করলাম। কিন্তু আর কিছুদিন পরেই দেখা যায় যে এই লোকগুলিকে ধরেছে, এই লোকগুলির কাছ থেকে কি কি তথ্য পেয়েছে না পেয়েছে সেগুলো কিন্তু প্রকাশ হয় না। এই লোকগুলি দেখা যায় যে এমন এক অবস্থায় তাদেরকে মেরে ফেলা হয়। তাদেরকে এই লোকগুলিকে যে ধরে নিয়ে যায় আসামি, এদেরকে গুলি করে মেরে ফেলে। কেন গুলি করে মেরে ফেলা হয়? এখানে তো আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, তারা ইন্টারোগেশন করবে, দরকার হলে আদালতে নিয়ে যাবে, আদালতে সেখানে যা সাজা হয় তাই দিবে, এই করে। কিন্তু গুলি করে মেরে ফেলা হয়, কারণটা কি? এর ভিতরে কোনো কিছু রহস্য নিশ্চয় আছে, যার জন্য এটাই। আপনারা দেখেন এইভাবে করেছে। আমরা বলতে চাই যে নিশ্চয়ই এগুলো দুঃখজনক ঘটনা, যে কয়েকটা ঘটনা ঘটে গেল, সবকে মেরে ফেলা হলো। এমনকি এটাও দেখা গেছে যে একটা লোককে জঙ্গি বলে করেছে, সে জঙ্গি, তাকে কোর্টে প্রডিউস করেছে। কোর্টের থেকে তারা রিমান্ড নিয়েছে, পুলিশ রিমান্ড নিয়ে তারা তাদের ইন্টারোগেশন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার একদিন পরে দেখা গেছে সেই লোকটা হাতে হ্যান্ডকাফ বাঁধা, তার বুলেট প্রুফ জ্যাকেট পরা, হেলমেট পরা, সেই লোকটা পাওয়া গেল তাকে ক্রস ফায়ার করে হয়েছে। সেই লোকটা নাকি পালিয়েছিল। তো সেই এরকম অবস্থায় সে অস্ত্রই বা পেল কোথায়? আর সে পালাবলো কেমন করে? তাদের কাস্টাডিতেই তো ছিল।
তাহলে তো তাদেরকেই এখন ইন্টারোগেশন করা উচিত, কারো সিভিল সোসাইটির কারো, যে কেমন করে পালালো এই লোকটা, কেমন করে বেরোলো তোমাদের হাত থেকে, তোমরা তো কোর্টের থেকে পারমিশন নিচ্ছেন আর 7 দিন 8 দিনের রিমান্ডের জন্য এইটা করা হলো। কাজে তারপরে কোনো সাক্ষী সুক্ষিত বলে নেই, সাক্ষী থাকবে না। সাক্ষী থাকলে কাউকে ধরে নিয়ে যাবে, তাকেও মেরে ফেলবে। এমনকি এখন এমন শুরু করে দিয়েছিল যে কাউকে মনে করবে যে জঙ্গি, তাকে মেরে ফেলেছে, এখন যে তার বাড়িতে উৎপাত করবে, হয় তার ছোট ভাই হোক, তার বড় ভাই হোক, তার ভাই না পাক, বোন পাক, তাকে পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে যে তাকে অত্যাচার করা হবে। তারপরে কারো হদিস পাওয়া যায়, কারো পাওয়া যায় না। কাজে এগুলি মনে হয় জনগণের সঙ্গে চালাকি প্রতারণা করে এগুলি থেকে নিস্তার পাওয়া যায় না। এটা দেশ চালানোর কোনো নিয়ম নয়। আজকে সব প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান সচল থাকতে পারে না, আর প্রতিষ্ঠান সচল না থাকলে গণতন্ত্র থাকতে পারে না। সেজন্য আপনারা দেখছেন প্রতিষ্ঠান কি, প্রতিষ্ঠান যদি বলে 1 নম্বর বলে যদি ইলেকশন কমিশন কি ইলেকশন কমিশন আছে? ইলেকশন কমিশন হয়েছে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন, আরেকটা। তারপরে আপনারা যদি বলেন সিভিল প্রশাসন, এই যে এখানে আমাদের কি সাহেব বসে আছে, ক্যাবিনেট সেক্রেটারি, কি নাম, হালিম সাহেব, তিনি সাবেক হালিম সাহেব, তিনি ছিলেন আমার সময়, তিনি জানেন যে সিভিল প্রশাসন এক সব দলীয়করণ করা হয়েছে। বহু অফিসার এখন ওএসডি রয়েছে। ওএসডি কেন রয়েছে ওরা দিনের পর দিন? কারণ যে তারা নাকি বিএনপি করে, তারা নাকি বিএনপি করে বা বিএনপির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে, সেই জন্য তারা ওএসডি। আর ওরা কিনারা তো অনেক আগেই বিদায় হয়ে গেছে, বহু লোককে বিদায় করেছে। এই যে হিন্দুরা বলে যে সবাই আওয়ামী লীগকে নৌকায় ভোট দেবে, এই হিন্দুদের কত লোক এখন ওএসডি হয়ে আছে, চাকরি থেকে বিদায় নিয়েছে। আমার সময় বলে যে কেউ করেন, আমার সময় ডিসি হয়েছে, তারপরে এসপি হয়েছে, এরকম বহু আছে অফিসার, সেক্রেটারি হয়েছে, তাদেরকে পর্যন্ত তাদেরকে বিদায় করা হচ্ছে। কেন? বিএনপির সময় তোমরা কাজ করেছো, ভালো কাজ করেছো, বিএনপি প্রমোশন দিয়েছে, সেটা তো তাদের অপরাধ। কেন বিএনপি করবে? হিন্দুরা তো নৌকা ছাড়া আর কিছু করতে পারবে না, এটাই হলো তাদের কথা। সেজন্যই তাদেরকে শাস্তি দেওয়া হলো, চাকরি থেকে বিদায়। এইভাবে চলছে। কাজে আমি বলবো যে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিছু নয়, আমরা সকলেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশটাই আমাদের সব কিছু। তাই আমরা আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে, এবং এই ইয়াং ছেলেপেলেদের যারা ভবিষ্যতে এই দলের দায়িত্বে নেতৃত্বে আসবে, তাদের কাছে হলো যে আমরা দেশের স্বার্থ সর্বদা রক্ষা করব, দেশের স্বার্থ সমুন্নত রাখবো, আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, কিন্তু মাথা উঁচু করে আমরা থাকবো। মাথা নিচু করে পেছনের দরজা দিয়ে আমরা শুধুমাত্র ক্ষমতায় যে সব কিছু বিক্রি করে দেওয়ার জন্য নয়। কাজে আজকে তাই বলতে চাই, আসুন আমরা ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আছেন এবং আল্লাহ তাআলা বিচারও করবেন। আসুন আমরা সকলে আজকে বিএনপির নেতাকর্মী যারা আছেন, এবার দেখেছেন যে কত ইয়াংদেরকে আমরা সামনে উঠিয়ে এনেছি, কত মেয়েদেরকে আমরা সামনে এগিয়ে দিয়েছি কাজ করবার জন্য। কাজে আসুন আমরা যারা ইয়াং আছে এবং যারা বয়স হয়েছে তারা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটার জন্য কাজ করি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি জিয়া রহমান যেই চিন্তা নিয়ে কাজ করেছিলেন, এবং সকলেই বলেছিল আহা, জিয়া রহমান যদি আর কয়েকটা বছর বাঁচত তাহলে হয়তো বাংলাদেশটা আজকে মালয়েশিয়ার মতো হয়ে যেত। তখন সেই সময় বলেছে, আজকে তো আরো অনেক পেছনে। কাজে বাংলাদেশটা একটা উন্নত দেশে পরিণত হবে, বাংলাদেশের মানুষের আয় বাড়বে, গড় আয়ু বাড়বে, আমাদের সময় থেকে বাড়া শুরু করেছে, আমরা সেটাই করেছি। আয়ু বাড়বে,
শিক্ষার হার বাড়বে এবং বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নতি করবে এবং বাংলাদেশের মানুষের দিয়ে, বাংলাদেশের এই ছেলেপেলেদের দিয়ে সেই উন্নতি করা সম্ভব বলে আমি বিশ্বাস করি এবং এই দিন আসবেই আসবে। তাই আমাদের সকলকে ধৈর্য ধরে, সাহস নিয়ে এবং কোনো অরাজকতা, হট্টগোল, বিশৃঙ্খলা নয়, যা নির্দেশ দেওয়া হবে সেইভাবে শান্তিপূর্ণভাবে সবকিছু মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ সুফল বাংলাদেশের মানুষ পাবে এবং এই দেশে হারানো গণতন্ত্র আবার ফিরে আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।